আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলার জন্য এবং আপনাদের সাথে পরামর্শ করার জন্য আসলে আমি আজকের এই ভিডিওটি করা। সেটি হলো, আপনারা জানেন যে গত দিন অর্থাৎ 20 মার্চ আমাদের যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন তারা বিভিন্ন নারী সংগঠনের সাথে কথা বলে কিছু সংশোধন নিয়ে এসেছেন, যে সংশোধনগুলোর বেশিরভাগই হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে, এবং তারা একটি গুরুত্বপূর্ণ সংশোধন নিয়ে এসেছেন। সেটি হলো, আমরা জানি যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারটি তারা নিয়ে এসেছেন এবং এখানে 7 বছরের সাজার কথা বলা হয়েছে। তো খুবই ভালো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আসলে বলা যায় যে পদক্ষেপ আমাদের যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন তাদের কাছ থেকে। প্রথম যে সমস্যাটি আমার কাছে মনে হয়েছে আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদের, সেটি হলো যে আমাদের প্রচলিত যে আইনগুলো রয়েছে বা প্রচলিত আমরা যদি বলি যে দণ্ডবিধি রয়েছে, দণ্ডবিধির 375, 76 এবং 77 নাম্বার যে ধারা রয়েছে, এবং আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে, এই আইনগুলোতে আসলে যদি আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আসলে এখানে পুরুষের এগেনস্টে, অর্থাৎ কোনো পুরুষের বিরুদ্ধে যদি আসলে নিপীড়ন বা ধর্ষণ করা হয়, অর্থাৎ ধর্ষণের শিকার যদি কোনো পুরুষ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে তেমন কোনো কথা বলা নেই। এবং এখানে আপনারা দেখলে জানতে পারবেন, সেটি হলো যে 377 নাম্বার যে ধারাটি রয়েছে আমাদের বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধি, বাংলাদেশে আসলে আমাদের 301 এবং 302 এই ধারাটি আসলে মুখস্থ, কারণ আমাদের বাংলাদেশের ছবিতে এই দুটি ধারা বারবার করে বলা হয়। তো 377 নাম্বার যে ধারাটি রয়েছে, এই ধারাতে বলা হচ্ছে যে 16 বছরের নিচে যদি কেউ হয় এবং তাকে যদি অপ্রাকৃতিক কোনো পদ্ধতিতে তার সাথে যদি আসলে ধর্ষণ করা হয়, তাহলে সেক্ষেত্রে এটিকে বলাৎকার হিসেবে আর কি এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রথমত আমাদের যারা সম্মানিত উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু আসলে এই ব্যাপারটিও কিন্তু আসলে নিয়ে আসতে পারতেন সামনে, এবং আমরা আসলে মজার ব্যাপারটা হলো যে আসলে কোনো পুরুষদের কোনো সংগঠন না থাকার কারণে আজকে আসলে এই ব্যাপারটি ঘটছে। আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু অনেকগুলো সমস্যাই দেখা গিয়েছে। যদি আমরা একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে বলি তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি আরো ক্লিয়ার হবে। সেটি হলো, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র রয়েছে, আপনারা জানেন, তাদের যে পরিসংখ্যান বলছে সেটি হলো গত 2 বছরে 0 থেকে 18 বছর বয়সী 111 জন ছেলে ধর্ষণের শিকার হয়েছে। অর্থাৎ 18 বছর বয়সী, অর্থাৎ 0 থেকে 18 বছর বয়সী 111 জন ছেলে ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে মামলা করা হয়েছে মাত্র 55টি, অর্থাৎ 111টি, এবং এখান থেকে মামলা করা হয়েছে মাত্র 55টি। পরবর্তীতে আরও যেটি দেখা গিয়েছে সেটি হলো যে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 5 বছরে 226 জন যৌন নিপীড়নের শিকার হয়েছে, যার মধ্যে মামলা করা হয়েছে মাত্র 146টি। এই প্রতিবেদনে আরও যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো 2020 থেকে 2024 সাল পর্যন্ত এই 5 বছরে যে বিষয়টি দেখা গেছে, 24 জন ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন। এ সময় মামলা হয়েছে মাত্র 14টি। আরও যদি কিছু তথ্য এখান থেকে আমরা নিই তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 2023 সালে 75 জন, 2024 সালে 36 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছেন। তো এখানে আমরা প্রথমে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রচলিত আইনে নারীদের ব্যাপারে বারবার বলা হলেও, যেমন বিশেষভাবে আইন রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, এখানে কিন্তু পুরুষ শব্দটিও কিন্তু আসলে অ্যাড করা যেত। তো এর সাথে দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে যোগ করতে চাই সেটি হলো যে আপনারা কয়েকদিন আগে হয়তোবা সকলেই ফেসবুকে দেখেছেন যে স্বাগতা নামের আমাদের বাংলাদেশের একজন অভিনেত্রী, তিনি একাধারে অভিনেত্রী, একাধারে শিল্পী এবং একাধারে মডেল, উপস্থাপিকা। তো তিনি আসলে খুব জোরে সোরে আর কি যে বিষয়টি প্রচার করার চেষ্টা করছিলেন সেটি হলো যে তারা 1 বছর একসাথে লিভ ইনে ছিল। লিভ টুগেদারের ব্যাপারটা আসলে আমরা সকলেই বুঝি, এটি হলো হাজব্যান্ড এবং ওয়াইফ যেভাবে আসলে তাদের জীবনযাপন করে থাকে, একজন
একটি কাপলও আসলে যখন এই ধরনের জীবনযাপন করে থাকে বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে, তখন আসলে সেটিকে আমরা লিভ ইন বলে থাকি। তো এক্ষেত্রে উনি যেটি বলতে চাচ্ছিলেন সেটি হলো যে যে বিয়ের আগে আসলে আমার হাজব্যান্ড কেমন হবে, বা আমার যে আমি যার সাথে জীবন কাটাবো সে আসলে কেমন হবে, এই ব্যাপারটি আমার জানা দরকার। ঠিক একইভাবে কিন্তু এই একই কথাই কিন্তু একজন পুরুষ চাইলে কিন্তু বলতে পারেন। প্রথমত এর সাথে আরও যে বিষয়টি রয়েছে ওনার ক্ষেত্রে যেটি বলা যায়, 1 বছর এখন উনি একসাথে থাকলেন, দুইজন একসাথে থাকার পরে হঠাৎ করে যদি স্বাগতা যদি বিয়ে না করতে চাইতো, তাহলে আমাদের যে স্বাগতার যিনি হাজব্যান্ড রয়েছেন তিনি কিন্তু আসলে প্রতিকার পাওয়ার মতন কোনো কিন্তু পরিস্থিতি বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে সেখানে কিন্তু নেই। সেখানে কিন্তু পুরুষদের জন্য কখনোই বলা হচ্ছে না যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে একজন পুরুষকে। তাহলে এই জায়গাটিতেও একটা বড় বৈষম্যের ব্যাপার কিন্তু আসলে চলে আসছে। আরও একটি ঘটনা রয়েছে, সেটি হলো একটু শুনতে হাস্যকর মনে হবে, তারপরও আসলে আমাদের সচেতনতার জন্য এই ঘটনাটি আসলে আমাকে আপনাদের সামনে বলতে হচ্ছে। সেটি হলো মামুন এবং লাইলার গল্প। মামুন এখন কোন মামুন, এটি আপনাদের প্রশ্ন আসতে পারে। আমার খুবই পছন্দের একটা ফানি দুইটি আসলে ক্যারেক্টার আমি বলা যায়, আপনাদের কাছে হয়তো ফানি লাগে। সেটি হলো প্রিন্স মামুন এবং ব্লু ফেরি লাইলা। আপনারা তাদের এই পরিস্থিতি কিন্তু আপনারা দেখেছেন, এবং এটি আপনারা দেখছেন আরও কিছু বিষয় এদের সাথে জড়িত রয়েছে। আইনি যে বিষয়টি রয়েছে সেটি হলো যে যখন মামুন লাইলাকে ছেড়ে যেতে চায়, অর্থাৎ তার মাকে নিয়ে যখন লাইলার বাসা থেকে বেরিয়ে যেতে চায়, বিভিন্ন ঘটনা এবং আমরা জানি যে অনেকগুলো দুর্ঘটনা এবং ঘটনা ঘটেছে তাদের মধ্যে। অনেক সময় দেখা গেছে যে হলো মামুন তাকে মেরে নাকমুখ ফুলিয়ে দিয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। তো এর পরবর্তীতে যখন আসলে মামুন আর লাইলার সাথে থাকতে চায় না, তখন লাইলা কি করে, তার নামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলা আসলে করে দেয়। ফলে এখানে আপনারা এই ব্যাপারটি হয়তো বা আরো সহজভাবে বুঝতে পাচ্ছেন যে আসলে এই যে আইনের যে আসলে ফাঁকফোকর অনেক সময় বলা হয়ে থাকে, এখানে দেখেন যে আসলে লাইলা এবং মামুন যদি পাশাপাশি দাঁড়ায় এখনো, সেক্ষেত্রেও কিন্তু আসলে লাইলাকে অনেকটা মামুনের বলা যায় যে মায়ের মতনই কিন্তু দেখতে মনে হয়। প্রথমত 2 নাম্বার হলো, যদি আমরা সামাজিকতার কথাও চিন্তা করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু লাইলা এবং মামুনের মধ্যে বয়সের যে পার্থক্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে লাইলার যে বুদ্ধিমত্তা বা আমরা যদি বলি অভিজ্ঞতা, সেদিক থেকে কিন্তু মামুনের চেয়ে অবশ্যই লাইলা এগিয়ে আছে। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার, সেটি হলো যে আমরা পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আমরা জানতে পারি যে আসলে মামুন এবং লাইলা একসাথে থাকলেও তাদের আসলে কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না, এবং লাইলার এর আগেও নাকি একাধিক বিয়ে হয়েছে এবং তার সন্তান রয়েছে, এমনটিও শোনা যায়। কিন্তু পরবর্তীতে যখন আসলে লাইলা বুঝতে পারলো যে আসলে মামুন আর তার সাথে থাকতে চাচ্ছে না, যে ফ্যান বেসটা সে মামুনের কারণে পাচ্ছিল সেটি সে আর পাবে না, এই ব্যাপারটি যখন তার মাথায় এসেছে, তখন কিন্তু সে মামুনের এগেনস্টে গিয়ে মামলা করেছে। তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো যে এমন লাইলার মতন কিন্তু অনেক বাংলাদেশি নারী রয়েছে যারা এই ধরনের আসলে ভুয়া এবং মিথ্যা মামলা করে থাকে। ধর্ষণের চেষ্টা বা বিয়ের প্রলোভন দেখিয়ে চেষ্টা, ধর্ষণের যে চেষ্টা বা ধর্ষণের যে মামলা রয়েছে সেটি করে। আমার যারা আইনের শিক্ষার্থী রয়েছে এবং আমরা যারা নিয়মিত আমরা পত্রিকা পড়ে থাকি, আমরা কিন্তু প্রত্যেক 1-2 দিনের মধ্যে কিন্তু আসলে আমরা দেখি যে আসলে এই ধরনের মামলার ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং জাজেরাও অনেক সময় হাসতে হাসতে তাদের ফেসবুক পোস্টে কিন্তু এগুলো বলে থাকে। ফলে হচ্ছে কি যে আসলে আমাদের এই যে আইন যে সুযোগটা আমাদেরকে করে দিয়েছে, এটি তখন আমাদের আসলে সুযোগ না হয়ে মানুষকে অসুবিধা ফেলার মধ্যে কিন্তু আমরা এটিকে ব্যবহার করে থাকছি। আর আরও একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে আসলে এখনকার বর্তমান সময়ে আমাদের যারা নারী রয়েছে, আমাদের যে নারী সমাজ রয়েছে, তারা কিন্তু আর আগের মতন অবলা নারী বা অবলা নারী জাতি কিন্তু আর নেই। তারা কিন্তু বর্তমান সময়ে শিক্ষিত, তারা যথেষ্ট রুচিবোধ সম্পন্ন, তারা যথেষ্ট বিচক্ষণ, এবং তারা কিন্তু জীবনের প্রতিটি সিদ্ধান্তই কিন্তু আসলে তারা খুবই সুচারুরূপে নিয়ে থাকে। এবং বর্তমান সময়ে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই যে ধারাটি, অর্থাৎ বিয়ের প্রলোভন, একজন ম্যাচিউর মানুষের কাছে আসলে প্রলোভন শব্দটি অনেকটা বলা যায় যে কি বলবো, আসলে এটি অনেকটা ঠুনকো একটা শব্দের মতন
আমার কাছে মনে হয়, আমার মনে হয় যে আমাকে যারা আপনারা শুনবেন তাদের কাছেও এই বিষয়টি এরকম মনে হবে। কারণ একজন ম্যাচিউরড মানুষ কিন্তু প্রত্যেকটা বিষয় বিবেচনা করার পরেই কিন্তু একজনের সাথে যায়, বা আমি যদি বলি যে একজনের সাথে কিন্তু তার শারীরিক সম্পর্ক করতে যায়, আমার কাছে মনে হয়। আর এক্ষেত্রে যখন আসলে বিয়ের প্রলোভন এই শব্দটি আসলে নিয়ে আসা হবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সমাজে যে অ্যাফেয়ারগুলো রয়েছে বা রিলেশনশিপের যে কথা আমরা বলে থাকি বিয়ের পূর্বে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ফলে এটি কিন্তু একটা কেওয়াসের একটা সৃষ্টি করার বড় সম্ভাবনা রয়েছে। এবং আমাদের যারা নারী সমাজ রয়েছে, আমি আবারও বারবার করে বলছি যে এটি আমাদের নারীদেরকে যথেষ্ট পরিমাণ আসলে অপমানজনক একটি আসলে ফ্রেজ বা শব্দগুচ্ছ, বিয়ের প্রলোভন দেখিয়ে যে ধর্ষণের কথা বলা হচ্ছে, এটি আসলে আমাদের এখনকার বর্তমান সময়ে যে নারীরা রয়েছে তাদের সাথে এটি কখনোই যায় না। ফলে আমি এই যে নতুন যে আসলে সংশোধনটি নিয়ে আসা হয়েছে, এই সংশোধনের সাথে আসলে অবশ্যই পুরুষদের ব্যাপারটিও বিবেচনা করতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই এমন কিছু শাস্তি রাখা দরকার যে শাস্তিগুলো থাকলে একজন নারী অযৌক্তিকভাবে কোনো পুরুষকে হয়রানি যাতে করতে না পারে, তার জীবনে একটা বড় ধরনের দাগ যাতে না কাটতে পারে, তার সামাজিক যে মর্যাদা রয়েছে সেটি যাতে করে হানি না করতে পারে, সে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাবো। এবং এরই সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন আমাদের ডিএনএ টেস্টের ব্যাপার রয়েছে। আপনারা জানেন যে বর্তমান সময়ে ডিএনএ টেস্ট করতেই 3 থেকে 4 মাস সময় লেগে যায়, যেখানে 90 দিনের মধ্যে এই ধর্ষণ মামলার আসলে সমাধান করার কথা বলা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে অনেক লম্বা সময় লাগছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পুলিশি হেফাজতে অনেক সময় আমাদের নারীরা ধর্ষিত হচ্ছে। ফলে আমার মনে হয় যে এই সকল জায়গাগুলোয় আরও বেশি স্ট্রিক্ট হওয়া দরকার, এই জায়গাগুলো নিয়ে আসলে আরও বেশি কথা বলা দরকার, এই বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে আরও সচেতনতা নিয়ে আসা দরকার। আর এই মোটামুটি কিছু কথা ছিল। আমি চাই যে আসলে নারী এবং পুরুষ যারা রয়েছে এরা আসলে পরস্পরের যে সহযোগী, এই ধরনের আসলে আইন বা যে আইনগুলো সংশোধন করা হচ্ছে এরকম ধরনের আসলে আইন নিয়ে আসা দরকার নতুন করে, এবং যেগুলোকে সংশোধন করলে আমাদের প্রত্যেকের জন্য সমান অধিকার নিশ্চিত হবে, যেহেতু আমাদের সংবিধানে সমান অধিকারের কথা বলা হচ্ছে। এই ধরনের আইনগুলো কিন্তু আসলে নতুন করে বাস্তবায়ন এবং সংশোধন করে সকলের জন্য মঙ্গলজনক আইন হিসেবে আমরা কিন্তু সকলের সামনে নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকবেন। অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম আপনাদের। আসসালামু আলাইকুম।